আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদী হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ধানের চারা রোপণের বয়স যখন 40 থেকে 45 দিন হয়ে যায়, এই সময় আমাদের ধানে কোন কোন সার প্রয়োগ করব এবং কোন কোন কীটনাশক স্প্রে করতে হবে, কোন কোন পরিচর্যা করতে হবে, কোন কোন ভিটামিন স্প্রে করতে হবে, এ টু জেড বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, 40 থেকে 45 দিন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সময় ধান চাষের জন্য, কারণ এটাকে দৈহিক বৃদ্ধির পর্যায় বলা হয়। অনেক ধানের কিন্তু জীবনকাল তিনটি ভাগে বিভক্ত। আগে বলেছিলাম যে দৈহিক বৃদ্ধির পর্যায়, জনন পর্যায় এবং পরিপক্ক পর্যায়। তো দৈহিক বৃদ্ধির পর্যায়ে যদি আমরা সঠিকভাবে ধানের পরিচর্যা করতে না পারি, ধানের গ্রোথ ভালো আনতে না পারি, তাহলে কিন্তু ধানের ফলন কখনোই ভালো পাবো না। বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি সময়। তো আসলে 40 থেকে 45 দিন এটাকে অনেক সময় কিন্তু কায়স্থর অবস্থায় বলা যায়, যেটা আমাদের ধানের শেষ সময় পরিচর্যার। এই সময় যদি আমরা সঠিক পরিচর্যা করি ধানের ফলন ভালো পাবো। তো এখন কথা হচ্ছে আমরা একদম স্টেপ বাই স্টেপ জানবো যে 40 থেকে 45 দিন ধানের যে কোনো ধানের বয়স হলে আমরা কী করবো। এখানে আমন, ইরি, আউশ, বোরো যে কোনো মৌসুম হোক না কেন, 40 থেকে 45 দিন ধানের বয়স হলে আমাদের করণীয় হচ্ছে, এক নম্বর স্টেপ হচ্ছে আমাদের তৃতীয় কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। এখন মূল কথা হচ্ছে তৃতীয় কিস্তিতে সার প্রয়োগের ব্যবস্থাপনা অনেকে আছে, কম বেশি করে থাকেন। তো আসলে এটা মাটির উর্বরতা অনুযায়ী, মাটির কন্ডিশন অনুযায়ী আমাদের কিন্তু এই সময় এসে সার প্রয়োগ করতে হয়। তো বিশেষ করে এই সময় এসে আমাদের যে সারটা প্রয়োজন সেটা হচ্ছে ইউরিয়া সার হালকা পরিমাণে। কেন? আমাদের কিন্তু লাস্ট সময়, এখানে যদি ধানের গ্রোথ ভালো না থাকে তাহলে ইউরিয়া ব্যবহার করবো, আর ধানের গ্রোথ ভালো থাকলে ইউরিয়ার প্রয়োজন নেই। তো যদি ধানের গ্রোথ খারাপ থাকে, মাটির উর্বরতা কম থাকে, ধান গাছগুলো একটু হালকা হলুদ থাকে, সেক্ষেত্রে প্রতি শতক জমিতে 300 গ্রাম করে ইউরিয়া সার অবশ্যই প্রয়োগ করব। আর যদি এই সময় এসে ধানের গ্রোথ ভালো থাকে, গতি ভালো থাকে, তাহলে আমাদের কোনো ইউরিয়া সার প্রয়োগ করতে হবে না বা ডিএপি সার প্রয়োগ করতে হবে না। এখন আমাদের করণীয় হচ্ছে শুধুমাত্র এমওপি বা পটাশ সার এই সময় এসে আমরা জমিতে প্রয়োগ করব। এটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ একটি সার, এমওপি বা পটাশ সার। আমরা কিন্তু মাটি প্রস্তুতের সময় দিয়েছি অলরেডি, বাট এখন আমাদের কিন্তু আবার একবার দিতে হবে। আগে যা দিয়েছি ওটা কোনো দেখার বিষয় নেই। আমাদের কিন্তু এই স্টেপে এসে 40 থেকে 45 দিন বয়সে অবশ্যই 100% জমিতে পটাশ সার প্রয়োগ করতে হবে। আর এখন পটাশ সার প্রয়োগ করলে আমাদের যে উপকার, সেটি হচ্ছে ধানের বিএলবি বা পাতা পড়া রোগটি ধানের জমিতে কম হবে, অর্থাৎ পাতা পড়া যে ব্যাকটেরিয়াজনিত সমস্যা যেগুলো কম হবে। আবার আমাদের হচ্ছে ধান গাছের পাতা উপরি অংশ পাতা পুড়ে যায়, হলুদ হয়ে যায়, লাল হয়ে যায়, ধান গাছগুলো দুর্বল থাকে, সেগুলো সেরে যাবে, মানে শেকড় বেশি হয়ে যাবে, বাতাসে খুব সহজে হেলে পড়বে না। আমরা কিন্তু মূলত অনেক সময় দেখবেন এই সময় এসে ধানের গতি বেড়ে থাকলে আমরা কিন্তু পটাশ সার প্রয়োগ করি, এটা ধানের গতি কমানোর জন্য। তো বিষয়টা হচ্ছে গতি কমানোর জন্য, ভালো ফলন পাওয়ার জন্য এই সময় আমরা অবশ্যই পটাশ সারটি প্রয়োগ করব। এখন কথা হচ্ছে ধানের দানা ভালো করতে পারবেন, রং চং ভালো হবে, সব বিষয় মেনটেন করতে গেলে কিন্তু অবশ্যই এই সময় এসে আমার ধানে পটাশ সারটি অবশ্যই প্রয়োগ করতে হবে। এবং আরও একটু ধানের রং, উজ্জ্বলতা, ধানের সুন্দর কোয়ালিটি নিতে গেলে আমরা কিন্তু এই সময় এসে ব্রণ সার প্রয়োগ করতে পারবো। তো আমরা বিঘা প্রতি 1 কেজি ব্রণ, অর্থাৎ 33 শতকে 1 কেজি ব্রণ, এবং আমরা এমওপি বা পটাশ সার প্রতি শতক জমিতে 300 গ্রাম। এখন কথা হচ্ছে 300 গ্রাম যদি প্রয়োগ করি, একটু বেশি হচ্ছে, অনেকে 200 থেকে 250 গ্রাম প্রয়োগ করলে যথেষ্ট। তো চাইলে আপনারা 300 গ্রাম পর্যন্ত প্রয়োগ করতে পারবেন পটাশ সার, সঙ্গে ব্রণ দিবেন 30 গ্রাম প্রতি শতকে। এই দুটো একসঙ্গে সম্মিশ্রণ করে, যদি ইউরিয়া প্রয়োজন না হয়, এই দুটো একসঙ্গে মিশিয়ে শেষ বিকালে প্রয়োগ করে দিবেন। এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন, ভাই এই সময় ধানের পাতা একদম জমিতে ছিটিয়ে থাকে, মানে পরিপক্ক, অর্থাৎ পটাশ সারটা যদি প্রয়োগ করি ধানের পাতায় তো লেগে যাবে, এক্ষেত্রে কি ধানে কোনো সমস্যা হবে? ভাই কোনো সমস্যা হবে না। তবুও যদি আপনাদের সন্দেহ থাকে, অবশ্যই দুপুরবেলা 12টা-1টার পরে, দুপুর যে রোদগুলো থাকে ধানের মানে শিশির যেগুলো থাকে সেগুলো শুকনো থাকে, কন্ডিশন ভালো থাকে ধানের, সেই সময়ে প্রয়োগ করে দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আপনাদের সার প্রয়োগের একটি মাধ্যম। তো এই সময় এসে আমার ধানে কিন্তু পোকার আক্রমণ হয়ে থাকে, মাজরা পোকা দ্বিতীয়বারের মতো আক্রমণ করে, অর্থাৎ প্রথমবার যারা কীটনাশক স্প্রে করেছিলাম তাদের জমিতে কিন্তু মাজরা পোকা অনেকাংশে কম ছিল, বাট এখন এসে কিন্তু আবার আক্রমণ করতে শুরু করেছে। তো যদি আক্রমণ করে বা না করে দেখার বিষয় নেই, এই সময় এসে আমাদের অবশ্যই জমিতে ভালো মানের একটা মাজরা পোকার কীটনাশক স্প্রে করতে হবে। অবশ্যই সেটা আপনারা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন যেটা, ওইটাই দেওয়ার চেষ্টা করবেন, এটা একটা উত্তম সময়। তো চাইলে অবশ্যই দিতে পারেন। আচ্ছা, এর একটা স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে এই সময় সাথে আমাদের ধানে শীত ব্লাইট বা খোল পোড়া বা পাতা পড়া যে রোগটি আছে, যেমন বিএলবি, এগুলো কিন্তু আক্রমণ করে। আমাদের সর্বোত্তম করণীয় হচ্ছে ভালো মানের একটি ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশক, এই দুটো একসঙ্গে মিশিয়ে আমরা স্প্রে করব। অবশ্যই ব্যাকটেরিয়া নাশক সঙ্গে ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করতে পারবো, কীটনাশক কিন্তু একসঙ্গে মেশাবো না। এটা হচ্ছে আমাদের একটা উত্তম সময় ধানের পরিচর্যার। তো এটা আমাদের একটা বুদ্ধি। অবশ্যই এই সময় এসে অবশ্যই আমাদের মাটিতে পটাশ সার প্রয়োগ করবেন, ইউরিয়া প্রয়োগ করবেন এবং ব্রণ সার প্রয়োগ করলেন,
পাশাপাশি কীটনাশক স্প্রে করবেন পোকার জন্য এবং আমাদের ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক স্প্রে করবেন ধানের কন্ডিশন ভালো রাখার জন্য, ভালো ফলনের জন্য। তো এটাই হচ্ছে বিষয়, অন্য কিছু না। অনেকে বলতে পারেন এটা করতে হবে ওইটা করতে হবে, অনেক কিছু না। চাইলে একটা ভালো মানে পিজিআর বা ভিটামিন এখানেও আমাদের সুযোগ আছে স্প্রে করার একটা যাবে, চাইলে করতে পারেন ভালো ফলনের জন্য। বাজারে বিভিন্ন ধরনের ভালো ভালো কোম্পানি পিজিআর পাওয়া যায়, চাইলে আপনাদের যেটা মনে চাই ওইটাই স্প্রে করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ধানের চারা রোপণের বয়স যখন 40 থেকে 45 দিন হবে ধানে কী করণীয়, কী করতে হবে, কোন কোন কীটনাশক স্প্রে করতে হবে, সব কিছু কিন্তু জানিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।